তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের র্যালিতে পদদলিত হয়ে প্রাণ গেল ৬ শিশুসহ ৪০ জনের। হাসপাতালে ভর্তি অর্ধশত, মৃত্যু বাড়ার আশঙ্কা। দেশ ছেড়ে পালাবেন না নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। জনগণের রায়ে গণভ্যুত্থানের সরকার আসেনি দাবি। পশ্চিমা বিশ্বকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের। বলেন, মস্কোর বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন হবে ভয়াবহ। এবং সফলভাবে আরও একটি আবহাওয়া উপগ্রহ উৎক্ষেপণ করল চীন। জলবায়ু পর্যবেক্ষণে যোগ করবে নতুন মাত্রা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজান। ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের র্যালিতে পদদলিত হয়ে নিহত হয়েছে অন্তত ৪০ জন। এর মধ্যে ৬ শিশু ও ১৬ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আছে অর্ধশত। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যরা। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঘটনাস্থল ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুর কারুর জেলা। এখানে অনুষ্ঠিত হয় অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের জনসভা। ধারণা করা হচ্ছে জনসভায় জড়ো হন অন্তত ৩০,০০০ মানুষ। শনিবার সন্ধ্যায় পদদলিত হয়ে এখানেই হতাহত হয় বহু মানুষ। স্থানীয় পুলিশ বলছে, থালাপতি বিজয় জনসভার মঞ্চে আসার পর তাকে কাছ থেকে দেখতে গিয়ে মঞ্চের ব্যারিকেডের দিকে চলে আসে মানুষ। এ সময় দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হলে অনেকেই জ্ঞান হারান। নিহতদের বেশিরভাগই থালাপতির রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগমের সমর্থক ছিলেন। সমর্থকরা অন্তত ৬ ঘন্টা ধরে সমাবেশ স্থলে থালাপতির জন্য অপেক্ষা করছিলেন। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে সমাবেশ স্থলে পৌঁছান বিজয় থালাপতি। জনসমাগম ব্যাপক বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি বেগতিক দেখে বিজয় থালাপতি দ্রুত তার বক্তৃতা শেষ করেন। এরপর আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অনেকে। পদদোলনে হতাহতের খবর পেয়ে সমাবেশ স্থলে পৌঁছান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন কারুর জেলার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক মন্তব্য করে পদদলিত হয়ে হাসপাতালে ভর্তি লোকজনের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। এছাড়া নিহত হওয়া প্রত্যেকের পরিবারকে ১০ লাখ রুপি এবং হাসপাতালে চিকিৎসাধীন আহত হওয়াদের জন্য ১ লাখ রুপি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গেল ১৩ সেপ্টেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত তামিলনাড়ুর ৩৮টি জেলার গুরুত্বপূর্ণ শহর চষে বেড়াচ্ছেন থালাপতি। ২০২৬ সালে হতে যাওয়া বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই প্রচারণায় নামেন এই রাজনীতিক। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। দেশ ছেড়ে পালাবেন না নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ক্ষমতাচ্যুত হওয়ার ১ মাস না পেরোতেই শুক্রবার তার রাজনৈতিক দল যুব সংগঠন গুন্ডুর আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন কেপি শর্মা। আর সেখানে দেন এমন ঘোষণা, বলেন, গণভ্যুত্থানে সৃষ্ট অন্তর্বর্তীকালীন সরকার সুশীলা কার্কি জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি, এসেছে সহিংসতা ও ভাঙচুরের মাধ্যমে। তাই তার কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ থেকে পালাবেন না তিনি। এছাড়া জেনজির আন্দোলনে কোনো ধরনের ষড়যন্ত্রে যুক্ত ছিলেন না বলেও দাবি করেন তিনি। পাশাপাশি আন্দোলনের সময় প্রশাসনকে কার্কি কী নির্দেশনা দিয়েছেন সেগুলোর রেকর্ডিং যেন প্রকাশ করা হয়, এমন চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি। পশ্চিমা বিশ্বকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বলেন, মস্কোর বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন কিংবা তাদের আকাশ সীমায় উড়োজাহাজ ভূপাতিত করার কোনো চেষ্টা করলে তার ফলাফল হবে ভয়াবহ। সেই সঙ্গে জার্মানি যুদ্ধের ভঙ্গিমায় কথাবার্তা বলছে বলে অভিযোগও করেন তিনি। এর আগে চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর আকাশসীমা লঙ্ঘনকারী রাশিয়ার বিমানগুলো ভূপাতিত করার সমর্থন দেন। পাশাপাশি ইউক্রেনে রাশিয়ার সামরিক সক্ষমতাকে উপহাস করে কাগজের বাঘ বলে মন্তব্য করেন ট্রাম্প। শনিবার জাতিসংঘ অধিবেশনে এরই পাল্টা জবাব দেন
লাভরভ। жестко осудила нападение. রাশিয়া কখনো ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটো দেশগুলোতে ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি, আর ভবিষ্যতে এমনটা করার পরিকল্পনা নেই। Гражданского населения. ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় এখন পর্যন্ত এক শিশু সহ 4 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 34 জন। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN। এই হামলায় রাশিয়া প্রায় 500 ড্রোন ও 40টি মিসাইল নিক্ষেপ করে। এর ফলে বহু আবাসিক ভবন বিধ্বস্ত হয় ও বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা ঘটে বলে জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। তিনি বলেন, মস্কো আগ্রাসন বন্ধ করতে রাশিয়ার বিরুদ্ধে আরও শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। অন্যদিকে রাশিয়াকে ন্যাটো ও ইউরোপ আক্রমণের পরিকল্পনাকারী বলে অভিযুক্ত করায় ক্ষোভ প্রকাশ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। লাইভে 3 নারীকে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আর্জেন্টিনায় চলছে তুলকালাম। বিচারের দাবিতে বিক্ষোভে নেমেছে লাতিন আমেরিকা দেশটির হাজারো মানুষ। পুলিশের বরাতে বিবিসি জানায়, 15 বছর বয়সী লারা গুটিয়ারেজ এবং 20 বছর বয়সী মোরেনা ভার্দি ও ব্রেন্ডা দেল কাস্তিল্লোর বর্বর হত্যা সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারিত হয়। পুলিশের ধারণা, এ হত্যার পেছনে রয়েছে মাদক চক্র ও ইন্টারন্যাশনাল ড্রাগ অর্গানাইজেশন। এদিকে শুক্রবার এ ঘটনায় সন্দেহভাজন 3 পুরুষ এবং 2 নারীকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে জাতীয় নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ। ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যান্টিফা ও অন্যান্য অভ্যন্তরীণ সন্ত্রাসীরা আইসিই অবকাঠামোকে অবরুদ্ধ করে রাখায় এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন, পোর্টল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের অনুরোধে যুদ্ধমন্ত্রী পিট হেক্সাথকে যুদ্ধবিধ্বস্ত পোর্টল্যান্ডে প্রয়োজনীয় সেনা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট পোর্টল্যান্ডে নৈরাজ্য ও দাঙ্গা সৃষ্টি করতে তার এজেন্ট পাঠিয়েছেন বলে মন্তব্য করেন ওরেগন অঙ্গরাজ্যের সিনেটর জেফ মার্কে। তবে সাধারণ মানুষকে উস্কানিমূলক পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির শীর্ষ নেতারা। প্রেসিডেন্ট এখানে এজেন্ট পাঠিয়েছেন বিশৃঙ্খলা ও দাঙ্গা সৃষ্টি করার জন্য। তিনি চেষ্টা করছেন প্রতিক্রিয়া, প্রতিবাদ ও সংঘাতের জন্য সাধারণ মানুষকে উস্কে দিতে। মার্কিন ভিসা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এ পদক্ষেপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে দাবি করেছেন তিনি। গেল শুক্রবার নিউ ইয়র্কের রাস্তায় ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভে যোগ দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এ সময় মার্কিন সেনাদের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ না মানার অনুরোধ জানান তিনি। এরপরই যুক্তরাষ্ট্র জানায় তার ভিসা বাতিল করা হবে। জাতি হত্যার নিন্দা জানানোয় ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তারা আর আন্তর্জাতিক আইনকে সম্মান করছে না বলে মন্তব্য করেন গুস্তাভো পেত্রো। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, এখন থেকে তার যুক্তরাষ্ট্রের ভিসা না থাকলেও তিনি পরোয়া করেন না, বরং নিজেকে একজন ইউরোপ ও স্বাধীন নাগরিক হিসেবে তুলে ধরেন স্ট্যাটাসে। চলতি বছরের জুলাইয়ে পেত্রো অভিযোগ করেন মার্কিন কর্মকর্তারা তার দেশে অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র করছেন। এরপর উভয় দেশ তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়। ওয়াশিংটন অবশ্য এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 91 ফিলিস্তিনি। নিহতদের অধিকাংশই গাজা সিটির বাসিন্দা। এদিকে যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন 8 মুসলিম নেতা। বৈঠকে ট্রাম্প তাদের কাছে 21 দফা প্রস্তাব পেশ করেন। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলছে ইসরায়েলের লাগাতার হামলা। গেল একদিনেই প্রাণ গেল আরও শতাধিক ফিলিস্তিনির। নিহতদের মধ্যে 48 জনই গাজা সিটির বাসিন্দা। হামলায় ত্রাণ সংগ্রহের সময় 6 জন নিহত হয়েছেন। আল জাজিরার তথ্য মতে মধ্য গাজার সারায়া এলাকায় বেসামরিক বাসিন্দাদের ওপর বোমাবর্ষণ চালায় ইসরায়েলি বাহিনী। প্রতিদিন প্রায় শতাধিক মানুষ নিহত হলেও দখলদার ইসরায়েল আগ্রাসন কোনোভাবেই থামছে না।
এদিকে প্রতিদিন শতাধিক বাসিন্দা নিহত হলেও সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এ যুদ্ধ থামানো হবে না বলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এমনকি গাজায় বর্বরতা আরও বাড়ানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে মুসলিম বিশ্ব। গেল বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ৮ মুসলিম দেশের নেতারা। সেখানে ট্রাম্পের পক্ষ থেকে ২১ দফা প্রস্তাব উত্থাপিত হয়। বৈঠক শেষে আলোচনাটি ইতিবাচক ছিল বলে জানান একাধিক নেতা। তবে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের পর জানা যাবে এই চুক্তিতে ইসরায়েল কেমন প্রতিক্রিয়া জানায়। আরাফাত ইয়াসার, RTV। সফলভাবে আরও একটি আধুনিক আবহাওয়া উপগ্রহ উৎক্ষেপণ করেছে চীন। গানসু প্রদেশের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে ফেং ইউন 308 নামের উপগ্রহটি, যা বৈশ্বিক আবহাওয়া পূর্বাভাস ও জলবায়ু পর্যবেক্ষণে নতুন মাত্রা যোগ করবে। এ নিয়ে আরও জানাচ্ছেন আরাফাত ইয়াসার। চীনের মহাকাশ গবেষণায় আরও একটি নতুন পালক যুক্ত হলো। সফলভাবে মহাকাশে পাঠানো হলো ফেংউইন 308 নামক অত্যাধুনিক এক আবহাওয়া উপগ্রহ। শনিবার ভোর ৩:২৮ চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ 4C রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয় উপগ্রহটিকে। উৎক্ষেপণের পর সফলভাবে এটি সূর্য সমলয় কক্ষপথে স্থাপিত হয়। এদিকে এটি মূলত আবহাওয়া পূর্বাভাস, জলবায়ু পর্যবেক্ষণ ও বায়ুমণ্ডলীয় বিশ্লেষণের কাজে ব্যবহৃত হবে। উপগ্রহটিতে রয়েছে ৯টি অত্যাধুনিক রিমোট সেন্সিং যন্ত্র, যার মধ্যে রয়েছে স্পেকট্রাল ইমেজার, ইনফ্রারেড হাইপার স্পেকট্রাল ডিটেক্টর এবং মাইক্রোওয়েভ ইমেজার। প্রযুক্তির এই সমন্বয়ে ফেংউইন 308 উপগ্রহটি ১০০ কিলোমিটার প্রশস্ত এলাকা জুড়ে গ্রিনহাউস গ্যাস সহ নানা বৈশ্বিক উপাদান সুনির্দিষ্টভাবে পর্যবেক্ষণ করতে পারবে। এর মাধ্যমে তৈরি হবে একটি বৈশ্বিক পর্যবেক্ষণ নেটওয়ার্ক, যেখানে আরও ২টি ফেংউইন উপগ্রহ যুক্ত থাকবে। এই নেটওয়ার্কের মাধ্যমে আবহাওয়া পূর্বাভাসের আপডেট সময় ৬ ঘন্টা থেকে ৪ ঘন্টায় কমে আসবে। সেই সঙ্গে পূর্বাভাসের ব্যাপ্তিও প্রায় ২৪ ঘন্টা পর্যন্ত বাড়ানো ও দুর্যোগ পরিস্থিতি শনাক্ত করার ক্ষমতাও দ্বিগুণ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এটি চীনের লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৫৯৬তম সফল মিশন। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে উপগ্রহটি চীনের সক্ষমতাকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। আরাফাত ইয়াসার, RTV। আবারও অবকাঠামো খাতে নতুন রেকর্ড গড়ল চীন। এবার উদ্বোধন করল বিশ্বের সর্বোচ্চ সেতু ওয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। রোববার আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এর ফলে একই প্রদেশের আরেকটি বিখ্যাত সেতু বেইপানজিয়াং ব্রিজ পেছনে ফেলে দ্বিতীয় স্থানে নেমে গেছে। চীনের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য প্রদেশ গুইজ হতে অবস্থিত এই সেতুটি বিশাল নদী ও গিরিখাতের উপর নির্মিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ২০০০ ফুট। এই সেতু নির্মাণে সময় লেগেছে ৩ বছরেরও বেশি। উদ্বোধন অনুষ্ঠানে প্রকৌশলী, স্থানীয় কর্মকর্তা ও সাধারণ মানুষ একত্রিত হয়ে নিজেদের গর্ব ও আনন্দ প্রকাশ করেছেন। এই সেতুর উদ্বোধনের ফলে দুই পাশের ভ্রমণ সময় ২ ঘন্টা থেকে কমে মাত্র ২ মিনিটে নেমে এসেছে বলে জানান গুইঝু প্রাদেশিক পরিবহন দপ্তরের প্রধান ঝাং ইন। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সবাইকে ধন্যবাদ।